হ্যালো ফ্রেন্ডস, এখন প্রায় 10:30 মতন বাজে। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি ওয়েদার একটা রুদ্র মূর্তি ধারণ করে বসে আছে। আকাশের এই কালো রং আকাশ নিজেই বোধহয় সহ্য করতে পারেনি, তাই মুষলধারে বৃষ্টির উপর এখানে নেমে এসেছে। আজকালের নিম্নচাপের কারণে না কোনটা কি কাল সেটাই বড় বিপদের ব্যাপার হয়ে গেছে বোঝা। তবে বৃষ্টির কি অসম্ভব তেজ দেখো। গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে, মারাত্মক ঝাপটা আসছে, দাঁড়ানোর কোনো জয়ই নেই। সামনেই পুজো, এত বৃষ্টিতে কিভাবে যে সবটা হবে এবার সেটাই বুঝতে পারছি না। এই পুজোকে ঘিরে কত মানুষের সারা বছরের রুটি নির্ভর করে আছে। এখন প্রায় অলমোস্ট 12টা মতন বাজে আর তোমাদের কিচেনে নিয়ে চলে আসলাম। বাইরে মুষলধারে বৃষ্টি আর এদিকে চলছে বাবার সব থেকে পছন্দের আবার আজকে ঘরে ইলিশের রান্না বান্না। ইলিশ উৎসব হবে আজকে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর এদিকে ইলিশ মাছ, কি সুন্দর একটা কম্বিনেশন বলো তো। বাবার এই অনেক দিন মাঝখানে অন্যান্য মাছ খাওয়া হয়ে গেছে, বাবা আর কন্ট্রোল করতে পারলো না, তাই আজকে অবস্থা ইলিশ মাছের ভরসা। তাই আজকে মা ঠিক করেছে বেগুন দিয়ে রান্না হবে। আমি বেগুনটাকেই আগে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ না এই বেগুনের পাতলা ঝোলটা খেতে ভালোই লাগে, আমি তো খুব ভালোবাসি। আর না হলে ভাপা, ব্যাস। কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি যে কোনো মাছ ভাজার আগে হলুদটা মাছের মধ্যে মাখানোর থেকে বেশি প্রেফার করি একবারে তেলে দিয়ে দিতে। আর মাছ ভাজার জন্য তো আমি একটু বেশি তেল ব্যবহার করি। আগেই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, কারণ মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না হবে। এদিকে লেজাটা ভাজা হচ্ছে, কারণ তেল দিয়ে লেজা ভাজা খাবো আর আজকে লুকা ব্যাপারটা নেই। আর এদিকে হবে লতি দিয়ে মাছের মাথা দিয়ে, যার জন্য মা অলরেডি এই যে পেঁয়াজ কেটে গেছে, রসুন কেটে গেছে। আজকে পেঁয়াজটা আমি কুচিয়ে নেব, টমেটো লঙ্কা সব রেডি করে দিয়ে গেছে, শুধু আমাকে রান্নাটা করতে হবে। আর এখানে আছে হচ্ছে এই শাকটা করবে কি দিয়ে আমি জানি না। আর এই যে আমার খাওয়ার, যেটা মা থরে থরে সাজিয়ে রেখে যায়। অলরেডি আমার ড্রাই ফ্রুটসটা খাওয়া হয়ে গেছে। এখানে রয়েছে আমার খাওয়ার, এটা এখনো ছাকা হয়নি, আমি ছেঁকে খাবো। আজকে মার অলরেডি দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে গেছে, চলেও আসবে, পুজোও হয়ে গেছে। আর এইটা রয়েছে আমার ডিম। এরকম ভাবে ডিম খেতে তোমরা কারা পছন্দ করো আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমার তো খুব বেশি ফেভারিট। মাছ ভাজার তেলটা কিছুটা তুলে রেখেছি। মাছে মশলা তো কিছুই লাগে না, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। মা বলে কালো জিরে আর ইলিশের সাথে নাকি একটা অদ্ভুত সম্পর্ক আছে, এটা ছাড়া নাকি ইলিশ রান্নাই পুরো ইনকমপ্লিট। আমি একটু ফোড়নের গন্ধটা ছাড়তে টমেটো কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই একটা পদ যেটা রান্না করতে না লাগে কোনো ধৈর্যের ব্যাপার, না আছে কোনো ঝঞ্ঝাট। নিজেই এতটা সুখী, তাই সবাই এটাকে ট্রিট করেও ওই রকম ভাবে। যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তার উপর আজকে আবার পাতলা নর্মাল ঝোল, কোনো মশলার ব্যাপার নেই, তাই এটাই আগে বসিয়ে দিয়েছি। মাছ আর বেগুন দুটোই ঝোলে দিয়ে দিয়েছি। এবার এটার মতন কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেব। এদিকে মাও চলে এসেছে। আজকে মা খাওয়ার ছেঁকে রেখে যায়নি, আর আমারও ছাকার সময় হয়নি, তাই পুজো দিয়ে এসে মা নিজেই ছেঁকে দিচ্ছে। আসলে স্টেনার দিয়ে এটাকে বারবার ছাঁকো, এটার থেকে জুস বের করো, আবার সেটাকে আরেকবার ছাঁকো, তারপরে খাও। এত ধৈর্য বাবা আমার নেই। এর শর্টকাট কোনো ওয়ে থাকলে সেটাই অবলম্বন করতাম, ওটা আমার জন্য ঠিকঠাক ছিল। এদিকে রান্নার থেকে আমার একটু ছুটি নিতে হবে, মার হাতে সবটা হ্যান্ড ওভার করে দিয়েছি। বাবার সাথে একটু বেরোতে হবে, তাই স্নান করে পুজোটা সেরে নেব। এখন প্রায় অলমোস্ট 2টো মতন বাজে। আমি আর বাবা দুজনে এখন এই বেরোচ্ছি। এই একটু কাজ ছিল, ফার্স্ট আওয়ারেই যাবো ঠিক করেছিলাম, কিন্তু সেটা আর হলো না, কারণ বাবাকে নিয়েই যেতে হতো। বাবা দোকান থেকে আসলো, আমারও স্নান হলো, এই বেরোচ্ছি। আর ফোনটা তাড়াম করে হাত থেকে পড়ে গেল। এই ফোনটা হাত থেকে পড়ে গেলে আমার বুকের ভেতরটা ছাতাস করে ওঠে, কিন্তু কিছু করার নেই। তো আর আমাদের বাড়ির এই যে এনাদের সদস্যদের অবস্থা দেখো, গেটটা একটু খোলা পেয়েছে, সবাই লাইন দিয়ে বসে গেছে এখানে, লাইন দিয়ে। যাই হোক, চলো বেরোই, আসি, তারপর খাওয়া দাওয়া করবো। আজ একটু রুটিদের বাড়ি বেরোনোর কথা আছে, কারণ দিদা অসুস্থ হয়ে গেছিলেন, তোমাদের জানানো হয়নি। উনি হাতে চোট পেয়েছিলেন, ওখানে স্ট্রিং বসেছে আর মানে অপারেশন হয়েছে, তো ওনাকে দেখতে যাওয়া হয়নি। তো আজ ভাবছি যাবো, ওয়েদার কি পরিস্থিতি থাকে তার উপর ডিপেন্ড করছে, আগে ঘুরে আসি। এখানে আকাশ যা অবস্থা করে রেখেছে, তাতে আমি আদৌ যেতে পারবো নাকি জানি না। জাস্ট বাড়িতে ঢুকলাম, ব্যাংকে একটু প্রবলেম চলছিল, মানে যে ম্যানেজার ম্যাম উনি কাজ করছিলেন, যার জন্য অনেকটাই লেট হলো। বাট
সিচুয়েশন দেখো, এমনিও বলেছিল 12, 13, 14 এরকম খুব বাজে লেভেল পরিস্থিতি হবে, কিন্তু কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তাও নর্মাল ছিল। এখন আকাশের অবস্থা দেখো, জাস্ট পুরো আকাশময়, একদম মেঘে একদম পরিপূর্ণ হয়ে গেছে পুরো। বৃষ্টির ফোঁটা পড়া শুরু, টিপিস না ওটা কাক ওখানে, না না বৃষ্টির ফোঁটা পড়া শুরু, টিপিস টাপুস নেমেও গেছে। চলো আর এখানে দাঁড়ানো যাবে না, জোর তোর একটা বৃষ্টি আসবে, জোর তোর, চারিদিকটা পুরো কালো করে গেছে পুরো। কি সিচুয়েশন শুধু দেখো, এরপর যেতে পারবো কিনা শুধু ভাবছি, এই যা সিচুয়েশন যেতে পারবো কিনা সেটাই ভাবছি। যাই সতর্ক জারি করুক, হাওয়া দিচ্ছে দেখেছো। এই খাওয়া দাওয়া শেষ করে দেখলাম বাইরে বৃষ্টিটা একটু কমেছে, তাই আর সময় নষ্ট না করে বসে গেছি মেকআপ করতে, কারণ কিছুটা তো সময় লাগবে স্কিন কেয়ার করে মেকআপ করতে। খুব একটা বেশি কিছু ইউজ না করলে ওই কাজল, লিপস্টিক আর কম্প্যাক্ট এই ছাড়া আমি একদমই বেরোতে পারি না। এখন অলমোস্ট 5টা মতন বাজে, এই রেডি হলাম, এখন বেরোবো। আজকে এই আউটফিটটা পরেছি, এটা অনেকদিন আগে মামাম দিয়েছিল, কিন্তু এটা পরা হচ্ছিল না কারণ এটা একটু ভারী। তো আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু ঠান্ডা লাগছে না একদমই, মানে যেই লেভেল গরম থাকা দরকার সেরকম নেই, মোটামুটি ওয়েদার আছে, পরে বেরোনোর মতো, তাই ভাবলাম এটাই পরি। বাকি সব ড্রেসগুলো পরা হয়ে গেছে, আর যেগুলো নতুন আছে সেগুলো এখন ভাঙতে চাইছি না, ভাবছি পুজো অবধি ওয়েট করব, কিন্তু আবার কবে মন চাইবে ভেঙে ফেলবো সেটা হচ্ছে কথা। সেগুলো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, করবো আস্তে আস্তে সব কিছু, ভাবছি ওগুলো সব মিলিয়ে পুজোর হল হিসাবে মানে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যদি কোনোদিনও মাথা খারাপ হয়ে যায় পড়ে ফেলে তাহলে আর হবে না। বাইরের ওয়েদারটা আবার মেঘ করছে, যদি এখনই না বেরোই তাহলে আর বেরোতে পারবো না। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে, হ্যাঁ চেষ্টা করবো বলতে আজকে রাস্তায় যেতে যেতে কথা। ট্রেনে উঠে একটা প্রপার সিট নিয়ে তারপরে গল্প করতে আসলাম। খুব একটা ভিড় নেই, তবে ট্রেনটা যে ধরতে পারবো এটাই ভাবার বাইরে ছিল। কল্যাণী সীমান্ত, এটা টাইমিং 5:43, আর আমি স্টেশনে পৌঁছেছি 5:40-এ। অটো থেকে নেমেই দৌড়, তারপর বড় একটা ওভারব্রিজ পেরিয়ে লোকজনের সাথে ধাক্কাধাক্কি করে উঠলাম ট্রেনে। আমাদের এখানে না অটো থেকে নেমে এই কল্যাণী সীমান্ত ধরার জন্য যেই স্টেশনে যেতে হয় সেটা অনেকটা দূর। আমি তো প্রায় ছেড়েই দিয়েছিলাম আশা যে পাবোই, তাও দৌড়ে যাচ্ছিলাম যে শেষ যদি চেষ্টাটা করে একটু কিছু করা যায়। অনেক দিন পর এতটা দৌড়ে ট্রেনে উঠলাম, অভ্যাসটা এখনো যে বেঁচে আছে আমার এটাই অনেক। আগে অফিস ধরার জন্য প্রায় এই পথের অবলম্বন হতে হয়েছে, তবে এখন অনেক দিন সেই অভ্যাসটা তো নেই। সেই সময় ভিডিও করার মতন সুযোগ বা পরিস্থিতি কোনোটাই আমার ছিল না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই পৌঁছেও গেছি। যেহেতু দিদাকে দেখাটাই মেন উদ্দেশ্য আর রুডিও অফিস আছে, তাই আমি মামার পাপানকে ফোন করে আগেই বলে দিয়েছিলাম যে একবারে এইখানে চলে আসতে, এখানে একবারে দেখা করে তারপরেই বাড়িতে যাব, নালে একবার ওই বাড়িতে যদি ঢুকে যাই তাহলে এখানে আসতে অনেকটা লেট হয়ে যাবে। সকাল থেকে চেষ্টা করতে করতে ফাইনালি যে আসতে পেরেছি এটাই অনেক। রুডিকে এই জন্য আমি সকালে কাউকে জানাতেই না করেছিলাম, বলেছি এটাই যে আমি বাড়ি থেকে বেরোই তারপরেই সবাইকে ফোন করে জানাতে। এখন প্রায় 11টা মতো বাজে। ফাইনালি এতদিন পর তোমাদের সাথে মহারাজের সাক্ষাৎ করানোর সুযোগ পেয়েছি। ওর একটা কাজ এসে গেছিল আর্জেন্ট অফিসের, তাই ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তবে এখানে এতদিন পর এসেছি আর ও রাতে আমাকে নিয়ে বেরোবে না, তাও আবার হয় নাকি। তাই সব কিছুকে উপেক্ষা করে এত রাতে দুজনে পাড়িতে দিয়েছি। তবে কোথায় যাব কি করব কিছুই এখনো জানি না। মনটা তো একটু ফুচকা ফুচকা করছে, তবে এত রাতে কি ফুচকা পাওয়াটা সম্ভব? এখন রাত অলমোস্ট 11টার বেশি। এখন আমাদের হঠাৎ মনটা ফুচকা ফুচকা করেছে, তা আমরা ফুচকা খেতে বেরিয়েছি, কারণ রুডি আজকে অফিস থেকে অনেকটা লেটে এসছে, কোনো অপশান নেই, এই সময় বেরোতেই হতো। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে ইচ্ছে করছিল, তাই এখন রাত্রেবেলা এই দাদাকে যে পেয়েছি এটাই আমাদের অনেক ভাগ্য। এখানে ফুচকা খাওয়াটাও একটা বড় ধৈর্যের ব্যাপার। 20 টাকায় মাত্র 5টা ফুচকা, না ভরে মন না ভরে পেট। একই ফুচকার দোকানে খেতে দাঁড়ালেই দুজনের প্রায় 100 টাকা লেগে যায়। তারপর আবার এই যে ফাও ফুচকাটা দেয় না, সেটাও যেন মনটা একদম কাটতে পারে না। ফুচকা প্রেমীদেরকে এইটুকু ফুচকা মন পেট কোনো কিছু ভরে বলো তো? এরপর বেরোবো একটু আশেপাশে কোথাও ঘুরে টুরে, তারপর বাড়ি যাব। ও পেমেন্টটা সারলো, আর এই দাদাটাকে অনেক অনেক ধন্যবাদ এত রাতে আমার মনটাকে একটু হলেও তুষ্ট করার জন্য।
তবে এখানে আসলেই রাত হলেই কেন যেন আমাদের মন আর কোনোভাবেই ঘরে টিকতে চায় না। একটু ঘুরে বাড়ির দিকে যাচ্ছিলাম, এত রাতে আমাদের পা ধরে আটকে দিল, গাড়ির চাকাটা আর এগোতেই পারলো না। এই দোকানটা চোখে পড়লো, এত রাতে এইসব পাবো এই আশাও করিনি। তবে এসব থেকে আবার আমার চোখ এড়োনো খুব মুশকিলের ব্যাপার। আর এরাও তো আমাকে একদম চুম্বকের মতন টানতে থাকে। আমার মনের সাথে মনে হয় এদের কোনো একটা আলাদা কানেকশন আছে, বুঝলে তো। যাই হোক, অনেক কিছুই তো আছে, দেখে মনটা একটু শান্তি হলো। একটা জায়গা নিয়ে বসলাম, একদম রাস্তার পাশেই একটু ছোট ছোট টুল দিয়ে রেখেছে। অনেকটাই রাত, বাড়ি গিয়ে খেতে হবে। মাম্মাম ভাত বসিয়েছে, তাই খুব বেশি কিছু অর্ডার করিনি, দুটো নর্মাল ডিশ অর্ডার করেছি। ওই 80 রুপিস মতন নিয়েছে, দুজনে ভাগ করে খেয়ে নেবো। ওই যে তোমাদের বলি না, আমাদের রাস্তায় বেরিয়ে চুটকারা কিছু খেতে হবে, রেস্টুরেন্টেই খেতে হবে এমন কোনো মানে নেই। কোনো নর্মাল ছোটোখাটো ক্রাঞ্চি কোনো স্ন্যাক্স হলেই হবে, সেটা দুজনে ভাগাভাগি করে খেয়ে নেব, এটাই আমাদের জন্য দরকার। আমি রুডিকে বললাম আমি আর হাতটা বাড়াবো না, হাতটা আবার ধুতে হবে। ওর হাত যেহেতু ধোয়া আছে, ওকেই বললাম আমাকে খাই দিতে। বেসিক্যালি আমরা বাইরে বেরোলে যখন এসব স্ট্রিট শপগুলো থেকে কিছু খাওয়ার চেষ্টা করি, তখন আমি আর ন্যাচারালি হাত লাগাই না, ওকেই বলি আমাকে খাই দিতে, ও নিজেও খেয়ে নেয়। আমার খুব একটা খারাপ লাগেনি, ওই মোটামুটি একটা লেগেছে। তবে এর আগে যে দোকান থেকে খেয়েছিলাম সেই দোকানে না অয়েলি ব্যাপারটা বেশি ছিল। আর এই দোকানে যখন অর্ডার দিয়েছিলাম তখন আমরা বলেই দিয়েছিলাম অয়েলটা একটুখানি সোক করে দিতে। কেএফসিতে বসে খেতে তো অনেকটা প্রাইসই লাগে, আর এত রাতে সেটা পসিবলও না। আর এরকম ছুটকারা যদি কেএফসি স্টাইলের কিছু পাওয়া যায় তাহলে কেন সেটা খাবো না বলো তো। তবে নামটাও ভারী সুন্দর দোকানটা, যেহেতু কেএফসির পরিপূরক তাই জন্য ভিএফসি দোকানটার নাম। যাই হোক, গল্প করতে করতে খাওয়া কমপ্লিট করে বেরিয়েও পড়লাম। ভগবান বোধহয় অনেক দিন পর দেখা হয়েছে তো, তাই দুজনেরই মনের আশা একদম ভরে ভরে পূরণ করলো। এই একদম দমদম স্টেশনের কাছাকাছি এসছি, ও আমাকে বললো আজকে তোকে একটা অন্য রুট থেকে ঘুরিয়ে নিয়ে যাব, দেখি তুই চিনতে পারিস কিনা, এর আগেও তুই এখানে এসেছিস। আমি বললাম চল ঠিক আছে, দেখাই যাক। ও রাস্তায় বেরোলে তো এরকমই করতে থাকে, কোন রাস্তা কোন কি ব্যাপার, কোনটা কোন রুট থেকে যায় এগুলো চেনাতে থাকে। একা হয়তো কোনোদিনই বেরোতে দেবে না, কিন্তু তারপরেও রাস্তাঘাটগুলো চিনিয়ে রাখে, কখনো কোনো কিছুতে দরকার পড়তেই পারে। ঠাকুর দেখে এখান থেকে বেরিয়েছিলাম, ঠিক চিনতে পেরে গেছি, দেখলি? এই জন্যই বলছি আমার ফ্রেন্ডটা একটু ভালো, তোকে তো আমাকে বলে দিতে হলো না। আকাশটা তো সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে আকাশটা দেখতে, আর ক্যামেরাতে এত সুন্দর আসছে, একটু আবছা আবছা মেঘগুলো পুরো পুরো নীল আকাশে, যেন মেঘগুলো কেমন কেমন সাদা মেঘগুলো ভেসে 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 আছে। এখান থেকে আমরা কোন দিক নেব? আবার জ্যাম, আমাদের জীবনে এই জ্যামের শেষ নেই। আর এই সময় আমার খুব ভয় লাগে, কারণ লরিগুলো এমন বাজেভাবে যাতায়াত করে, এই লরিতে আমার খুব ফোবিয়া, খুব মানে খুব। কোন দিক যাবো রুটি এবার? কোন দিকে যাবি বল? কোন দিক যাবো? এখান থেকে আমরা কোন দিক যেতে পারি? কোথায় যাবি বল? বাড়ি। বাড়ি গেলে তাহলে বাড়ি যাবো, মানে শ্যামবাজার দিয়ে যাবো, মানে আরজি করে সামনে দিয়ে। কোথায় ছেড়েছে মনে হয় ছেড়েছে। একটা সুন্দর মুহূর্ত কাটানোর পর এই বাড়িতে ফিরলাম, ভাবতেও পারিনি যে এইটুখানি সময় আমাদের এতটা ভালো কাটবে। আরো ভালো লাগছে কেন জানো তো, অনেক দিন পর দুজনের দেখা হলো তো, তাই যেন এই মুহূর্তটা আরো বেশি স্পেশাল আমাদের কাছে। আসলে দুজনের এত কাজের এত ব্যস্ততার মাঝে আমরা চেষ্টা করি এই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে নিজেদের মতো করে ভালো থাকতে। যাই হোক, অনেক আড্ডা, অনেক গল্প, অনেক ঘোরাঘুরি, অনেক খাওয়া দাওয়া, সমস্ত কিছু সেরে এই পৌঁছালাম বাড়িতে। তোমাদেরও সাথে করে একটু ঘুরিয়ে নিয়ে আসতে পেরেছি, এটাই অনেক রাতের একটা রিফ্রেশমেন্ট বলতে পারো। আমার সাথে সাথে তোমাদেরও ঘুমটা ভালো হবে। সমস্ত এদিকের কাজকর্ম সেরে তবে ঘরে যাই আজকের মতো। তবে ভিডিওটাও এখান থেকে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখে কমেন্ট
কমেন্ট করে জানিও কেমন লাগলো। তবে আজকের মতন আসি, টাটা।